প্রিয় ছাত্রছাত্রীরা, আমি স্বপন কুমার রায়, জাগুলি নেতাজি বিদ্যাপীঠের শিক্ষক। আমি আজকে আলোচনা করব ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের একটা একক পৃষ্ঠটান বা সারফেস টেনশন। লক্ষ্য করো, পৃষ্ঠটান বা সারফেস টেনশন কি, বা কিভাবে আমরা সারফেস টেনশন এই ঘটনাটাকে বুঝতে পারি, এটা আলোচনা করার জন্য আমি কয়েকটা আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণগুলো বলি। তোমরা একটু উদাহরণগুলো নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখো। ধরো, তুমি যখন সকালবেলা ব্রাশ করো, ব্রাশ করবার সময় যে পেস্টটি তুমি ব্যবহার করো না কেন, সেই পেস্টের যে ফেনাটা, ওই ফেনাটা তুমি যদি কোনো জলের মধ্যে মুখ থেকে ফেলো, তাহলে দেখবে খুব দ্রুত ওই ফেনাটা কিন্তু জলের মধ্যে ছড়িয়ে যায়। আমরা যদি জলের মধ্যে সর্ষের তেল ফেলি বা জলের মধ্যে যদি কেরোসিন তেল দেই, তাহলে সেই তেলগুলোও কিন্তু খুব দ্রুত জলের মধ্যে ছড়িয়ে যায়। ধরো, আমরা একটা পরীক্ষার কথা বলি। আমরা এটা বাড়িতে সবাই করে দেখবে, খুব ইন্টারেস্টিং পরীক্ষা। ধরো, এরকম একটা বাটি বা থালা নিলে, তাতে জল ভর্তি করে নাও, নিয়ে একটা ছোট্ট খবরের কাগজের টুকরো, এরকম সাইজের একটা খবরের কাগজ ছিঁড়ে এই জলের উপরে ভাসিয়ে দাও। খবরের কাগজটা জলের উপরে ভাসবে। বাড়িতে মায়ের সেলাই করবার যে সূচ আছে, খুব হেম করবার জন্য যে সরু সূচ, ওই রকম একটা সূচ নিয়ে ওই খবরের কাগজটার উপরে রেখে দাও। দেখবে খবরের কাগজ এবং সূচ দুটোই ভেসে রয়েছে। কিছু সময় পর দেখবে যে খবরের কাগজটা ভিজে জলের ভিতরে ডুবে গেল, কিন্তু সূচটা কিন্তু জলের উপরে ভেসে রয়েছে। মনে রাখো, সূচটা কিন্তু লোহা দিয়ে তৈরি, অথচ সে কিন্তু জলের উপরে ভেসে রয়েছে। আমরা আরেকটা উদাহরণ, আরেকটা পরীক্ষার কথা এর মধ্যে আসি। তোমরা এরকম একটা থালা নেবে, বাড়িতে একটু কাঁধা উঁচু এরকম ধরনের কোনো স্টিলের বা যে কোনো পাত্রে একটা থালা নেবে, নিয়ে তার মধ্যে জল ভর্তি করো। জল ভর্তি করে একটা ব্লেড নাও, পুরনো একটা ব্লেড, খুব সাবধানে হাত ফাত কেটে না যায়। ব্লেডটা নিয়ে ওই ব্লেডের, আমি যদি এরম ভাবে করে চিন্তা করি, ধরো এরম ধরনের ব্লেডটা, এবার এই ব্লেডের যে কোনো একটা কোণায় একটুখানি নরম কোনো সাবান, বা যদি বাড়িতে বাবার শেভ করবার জন্য ক্রিম থাকে, শেভিং ক্রিম খানিকটা এখানে একটু লাগিয়ে দেবে। দিয়ে এবার এই ব্লেডটাকে এই জলের উপরে ভাসিয়ে দাও। ভালো করে খেয়াল করবে, এই ব্লেডটাকে এমনভাবে ভাসাবে যাতে এই ক্রিমটা জলের দিকে থাকে, অর্থাৎ নিচের দিকে ক্রিমটা থাকবে, সেইভাবে করে ব্লেডটা জলের উপরে ভাসিয়ে দাও। ভাসিয়ে দিয়ে তুমি যদি লক্ষ্য করো, তাহলে দেখবে ওই থালার ভিতরে ব্লেডটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে, এক জায়গা থেকে আরেক জায়গায়। পরীক্ষাটা করার সময় তুমি ফ্যানটাকে বন্ধ করে নেবে, যাতে মনে হতে পারে ফ্যানের হাওয়ায় ঘুরছে। সেই জন্য ফ্যানটা বন্ধ করে নিয়ে করলে পরে তুমি বুঝতে পারবে যে পরীক্ষাটা সঠিকভাবে হলো কি হলো না। আবার দেখো, যখন সমুদ্রে প্রচন্ড ঢেউ হয়, সেই ঢেউয়ের মধ্যে যদি কিছু পরিমাণ তেল সমুদ্রের জলে ফেলে দেওয়া যায়, তাহলে কিন্তু ওই তেলগুলো সমুদ্রের ওই বড় ঢেউগুলোকে আস্তে আস্তে করে নিচু করে দেয়। অর্থাৎ যেখানে যেখানে তেল পড়বে সেই জায়গাতে কিন্তু আর বড় ঢেউ কিন্তু থাকবে না। আমরা আরেকটা উদাহরণের কথা বলি। তোমরা লক্ষ্য করে দেখবে, রাস্তার ধারে, গ্রামের দিকে যেখানে রাস্তার ধারে ছোট কোনো গর্ত বা নয়নজলি, যেখানে একটু নোংরা জল আছে, ওই নোংরা জলের মধ্যে চিংড়ি মাছ বা এরম ধরনের, মানে চিংড়ি মাছ নয়, চিংড়ি মাছের মতন পোকা, যাদের পা গুলো অনেকটা লম্বা লম্বা, যাদের আমরা সন্ধিপদ প্রাণী বলি, তারা দেখবে জলের উপর দিয়ে দিব্যি তারা হেঁটে চলে যাচ্ছে। খেয়াল করো, তাদের পা গুলো কিন্তু খুব সরু সরু, অথচ তারা জলের উপরে যখনই পা দিচ্ছে,
পা কিন্তু জলের মধ্যে ডুবে যাচ্ছে না। এটার পিছনেও কিন্তু কারণ হচ্ছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন। আমরা যদি আরেকটা পরীক্ষার কথা বলি, ধরো এইরকমই একটা থালার মধ্যে কিছুটা জল নেওয়া হলো, নিয়ে ওই জলের মধ্যে একটা কর্পূরের টুকরো, দেখবে এরকম প্যাকেটে করে কর্পূর বিক্রি হয়, ওই রকম একটা কর্পূরের বড় সম্পূর্ণ প্যাকেট নয় কিন্তু ছোট একটা টুকরো তুমি এই জলের মধ্যে এখানে দিয়ে দাও। যেই জলের মধ্যে দিয়ে দেবে, দেখবে এই কর্পূরটা কিন্তু জলের উপর থেকে লাফ দিয়ে এখানে একবার যাচ্ছে, এই জায়গা থেকে হয়তো লাফ দিয়ে এদিকে চলে যাবে। জলের মধ্যে ওই কর্পূরের টুকরোটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় লাফাতে থাকবে। এরও কিন্তু পিছনে যেটা কাজ করে সেটা হচ্ছে কিন্তু পৃষ্ঠটান বা সারফেস টেনশন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এরকম অনেক উদাহরণ কিন্তু বলতে পারি, যে উদাহরণগুলো থেকে আমরা পৃষ্ঠটান যে ঘটে বা সারফেস টেনশন ঘটে সেই ধারণাটা কিন্তু আমরা পেতে পারি। এবার আমরা আরো দুটো মজার পরীক্ষার কথা বলে এই পৃষ্ঠটানের কারণ বা ইত্যাদি জায়গাতে আমরা যাব। তোমরা এটাও নিজেরা পরীক্ষাটা খুব সুন্দরভাবে করতে পারো। করবে কি, খুব সরু তার নেবে, খুব সরু তার নিয়ে একটা তারকে এরম করে একটা হাতল মতো তৈরি করলে, এখানে একটা গোল তৈরি করলে, এখানে একটা হাতল তৈরি করে দিলে, তৈরি করে এই হাতলটা, এই পুরোটাকে শ্যাম্পু বা সাবান জল, তোমরা দেখবে মেলার মাঠে তোমাদের বিক্রি হয়, এরকম করে ফু দিলে পরে প্রচুর পরিমাণে বুদবুদ তৈরি হয়ে যায়। এই যে বুদবুদ তৈরি হয়ে যায়, এর পিছনেও কিন্তু এটা কারণটা পৃষ্ঠটান। তা আমরা এইরকম ভাবেই এই ফ্রেমটাকে নিয়ে ওই সাবান বা শ্যাম্পুর জল তৈরি করে নিয়ে তার মধ্যে এইটাকে চুবিয়ে দাও। যেই চুবিয়ে তুলবে, দেখবে এর উপরে কিন্তু একটা স্তর তৈরি হয়ে গেছে। আমরা এইটাকে, এখানে একটা ভাষা ব্যবহার করছি, এইটাকে বলছি স্বর, ইংরেজিতে বলতে পারি ফিল্ম। এখানে একটা স্বর বা ফিল্ম তৈরি হয়ে যাবে। এবার কি করলাম, একটা সরু সুতো, সরু সুতো মানে সুতোটা খুব হালকা হবে এবং সরু হবে, একটা সরু সুতো নিলাম। সেই সুতোটা নিয়ে ধরো এরকম একটা টুকরো, আমি এখানটাতেই দেখাচ্ছি, এরকম একটা সরু সুতো, তার দুই মাথাকে আমরা একসাথে বেঁধে দেব। মনে রাখতে হবে এই সুতোটা যেন এই রিংটার পরিধির চাইতে ছোট হয়। এবার তুমি এই সুতোটাকে এই ফিল্মের উপরে ফেলে দাও, আস্তে করে ফেলে দাও, দেখবে সুতোটা এরম আঁকা বাঁকা হয়েই কিন্তু থাকবে। এবার যেই তুমি একটা সেফটি পিন বা সরু সুচ নিয়ে এর মাঝখানটাতে ফুটো করে দাও, খুব সাবধানে কিন্তু। যেই মাঝখানটা ফুটো করে দেবে, দেখবে আমার এই জায়গাটা, আমি দ্বিতীয় ছবিতে এটা দেখাচ্ছি, এই যে সুতোটা, এই সুতোটা মাঝখানে এরকম পুরো গোল হয়ে যাবে। এই মাঝখানে কোনো স্বর নেই, কিন্তু এর বাইরের দিকে কিন্তু এইরকম স্বর থাকবে। ঠিক একই রকম ভাবে তুমি এই পরীক্ষাটা এখানেও কিন্তু করতে পারো। ধরো এরকম একটা ফিল্ম নিলে, একটা তারের ফ্রেম নিলে, ফ্রেম নিয়ে এবার এই তারের ফ্রেমটার আগে থেকেই এই জায়গা এবং এই জায়গার মধ্যে একটা সুতো বেঁধে দেবে, এবং এই সুতোটা কিন্তু খেয়াল করতে হবে এই রিংটার যে ব্যাস, এই ব্যাসের চাইতে বড় হবে। এবার তুমি কি করলে, এই রিংটাকে ওই সাবান বা শ্যাম্পুর যে জলটা তোমার নেওয়া আছে তার মধ্যে চুবিয়ে দাও। চুবিয়ে দিলে পরে এই জায়গাতে কিন্তু যথারীতি আবার একটা ফিল্ম বা স্বর তৈরি হয়ে যাবে। যেই স্বর তৈরি হয়ে যাবে, তখন দেখবে এই সুতোটা এর মধ্যে এরম ভাবে করে রয়েছে। এটা উপরের দিকেও থাকতে পারে, আমি নিচের দিকে দেখালাম, যে কোনো একদিকে আঁকা বাঁকা যেরম ভাবে থাকতে পারে। এবার তুমি ঠিক আগের মতনই একটা সরু সূচ নিয়ে এটা ধরো এই জায়গাটাতে ছিদ্র করে দিলে। যেই ছিদ্র করে দেবে, তখন দেখবে সঙ্গে সঙ্গে আমার এই স্বরটা এদিকে একদম পারফেক্ট একটা টান টান করা বৃত্ত চাপের মতো তৈরি হয়ে যাবে। এইদিকে কোনো স্বর থাকবে না, এই জায়গাটাতে কিন্তু
স্বর থাকবে, এই পুরো জায়গাটা ফাঁকা থাকবে। আবার যদি উল্টো ভাবে করতাম আমরা, ধরো আমি যদি এই দিকটাতে এই স্বরের এখানে যে সুতোটা রয়েছে সুতোটার উপরের এই জায়গাটা তুমি যদি ছিদ্র করে দিতে, তাহলে দেখা যেত এই সুতোটা এই দিকে এইরকম পারফেক্ট একটা বৃত্ত চাপে টান টান হয়ে যেত, এই দিকটাতে ফিল্ম থাকতো, এই দিকে কিন্তু কোনো ফিল্ম থাকতো না। এই যে দুটো পরীক্ষার কথা বললাম, এই পরীক্ষাগুলো থেকে কিন্তু আমরা পৃষ্ঠটানের খুব সুন্দর ধারণা এখান থেকে পেতে পারি। কেন এখানে এরকম হলো আমরা পরে এই ব্যাখ্যাটাতে আসব। এবার লক্ষ্য করো পৃষ্ঠটান ব্যাপারটা আসলে কি। নামটা ভালো করে খেয়াল করো, পৃষ্ঠ টান, সারফেস টেনশন। তার মানে আমরা যদি এই রকম একটা পাত্রে যে কোনো তরল নিই, আমরা এখানে উদাহরণে বারবারই জল কথাটাকে ব্যবহার করব, কেন আমাদের খুব পরিচিত তরল বলেই আমরা জল কথাটাকে ব্যবহার করে থাকি। তা ধরো এটার মধ্যে জল আছে, এবার দেখা যাবে যে এই জলের উপরিতলে, উপরিতল বলতে ঠিক এই রকম একটা যদি তল আমরা কল্পনা করি, যে তলটার থিকনেসটা জলের একটা অণুর ব্যাসের সমান বা তার চাইতে কম, এইরকম একটা থিকনেস, একটা লেয়ারে বা একটা স্তরে একটা টান কাজ করে। এই টানটাই হচ্ছে কিন্তু পৃষ্ঠ টান। যেহেতু টানটা পৃষ্ঠতলে কাজ করে, সেই জন্য এইটাকে বলা হচ্ছে পৃষ্ঠ টান বা সারফেস টেনশন। এটা আমরা নিজেরাও বুঝতে পারবো যে পৃষ্ঠতলে সারফেস টেনশনটা কাজ করে। এটা করার জন্য তুমি একটা পরীক্ষা নিজে নিজে বাড়িতে করে দেখবে। একটা বালতিতে অর্ধেক বালতি মতো জল নাও, বাড়িতে যেরকম বালতি আছে বা পুরো বালতি তুমি যদি জল নাও, জল নিলে, নিয়ে এবার বালতির মধ্যে একটা স্টিলের গোল প্লেট বা ধরো ভাতের হাঁড়ির যে উপরের ঢাকনা, এইরকম যে কোনো একটা জিনিস এইভাবে করে তুমি হাতে এরকম করে ধরে রাখো, ধরে এই খাড়াভাবে ওটাকে জলের নিচ পর্যন্ত চুবিয়ে নাও হাতে ধরা অবস্থায়। এবার তুমি আস্তে আস্তে করে ওটাকে টেনে উপরের দিকে তোলো। যেই তুমি উপরের দিকে তুলবে, কতটা তোমাকে বল প্রয়োগ করতে হচ্ছে তুমি নিজে বুঝতে পারবে। যেই দেখবে ওই ভাতের হাঁড়ির ঢাকনাটা জলের উপরিতল থেকে বাইরে বেরিয়ে আসছে, সেই সময় তোমার হাতের উপরে অনুভব করা যাবে একটা অতিরিক্ত বল তোমাকে দিতে হচ্ছে। ওই অতিরিক্ত বলটা কিন্তু আসলে এই পৃষ্ঠটানের কারণে। কিন্তু এই জন্য যে কোনো পৃষ্ঠতল আমরা মনে করতে পারি এটা একটা টান করা কাপড়ের মতো বা একটা চাদরের মতো বা চাদোয়ার মতো আচরণ করে, এটাকেই আমরা মনে করে নিতে পারি এটাই হচ্ছে পৃষ্ঠটান। তাহলে দেখো, আমি যদি কোনো একটা জায়গাতে যে কোনো একটা তরল কল্পনা করি, ধরো কোনো একটা জায়গাতে তরলের এটা তল, এটা উপর থেকে দেখছি, ধরো এটা উপরের তরলের উপরই তল। আমরা যদি এই তলের উপরে একটা রেখা টানি, ধরো এবি একটা রেখা কল্পনা করলাম, এই রেখাটার উভয় দিকে, এই রেখাটার উভয় দিকে এইভাবে করে কিন্তু তোমার পৃষ্ঠটান কিন্তু কার্যকরী হয় রেখার দুদিকে। ফলে কি হচ্ছে, যদি আমি এরম ভাবে করে চিন্তা করি, ধরো এইটা হচ্ছে একটা রেখা, এবার এটার এদিকে টান, এদিকে টান, এদিকে টান, এটার এদিকে এদিকে সব দিকে টান, এর দুদিকেই টান রয়েছে। ফলে এ কিন্তু নিচের দিকে পড়ে যাবে না, একে কিন্তু এইভাবে করে ভাসিয়ে রাখা সম্ভব হবে। যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে জলে সূচ ভাসানো কিন্তু ঠিক এই কারণের জন্যই সূচটা কিন্তু ভাসে। মাথায় রাখতে হবে, সূচটা যদি বেশি ভারী সূচ হয় তাহলে কিন্তু এই যে টান তার চাইতে এই সূচের ওজনটা অনেক বেশি হয়ে যাবে। ফলে কি হবে, সূচটা কিন্তু নিচে ডুবে যাবে। সেই জন্য আমি প্রথমে বলেছি হালকা সূচ নিলে কিন্তু পরীক্ষাটা হবে। এবার লক্ষ্য করো, তাহলে আমরা পৃষ্ঠটানকে কিভাবে সংজ্ঞা দিয়ে থাকি। আমরা পৃষ্ঠটানকে বলে থাকি যে এই যে রেখাটা কল্পনা করা হচ্ছে, এই রেখার প্রতি একক দৈর্ঘ্যে
যে পরিমাণ বল কার্যকরী হয় সেই পরিমাণ বলকে বলা হবে এই তরলের পৃষ্ঠটান। তার মানে দেখো, আমরা যদি পৃষ্ঠটান কথাটা বলি, তাহলে পৃষ্ঠটান এইটা সমান সমান হচ্ছে বল বাই দৈর্ঘ্য, যেহেতু আমরা বলেছি প্রতি একক দৈর্ঘ্যে। সেই জন্য আমি যদি এর মাত্রা দেখি, পৃষ্ঠটানের মাত্রা দেখো, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, তাহলে পৃষ্ঠটানের মাত্রা হবে এম টি টু দি পাওয়ার -2। অর্থাৎ পৃষ্ঠটানের মাত্রার মধ্যে দৈর্ঘ্যের কোনো রাশিমালা কিন্তু নেই, কিন্তু দৈর্ঘ্যের কোনো মাত্রা কিন্তু এক্ষেত্রে নেই। আমরা যদি পৃষ্ঠটানের এককের কথা চিন্তা করি, সিজিএস পদ্ধতিতে এর একক হবে ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -1। কেন, বল প্রতি একক দৈর্ঘ্যে, সেই জন্য এটা হয়ে যাবে ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -1। আমি যদি এসআই পদ্ধতিতে এর একক দেখি, এসআই পদ্ধতিতে একক হবে নিউটন মিটার টু দি পাওয়ার -1। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বলের একক এবং এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। তাহলে দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে উদাহরণগুলো দেখেছিলাম এবং আমরা যে পরীক্ষাগুলো এখানে বলেছিলাম, সেই পরীক্ষাগুলো এই পৃষ্ঠটানের ধারণা থেকে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। লক্ষ্য করো, আমি প্রথম পরীক্ষাটার কথা চিন্তা করি। দেখো, যখন এটার উপরে এই সুতোটাকে আমরা ছড়িয়ে দিয়েছিলাম, সুতোটা সেরকমই ছিল, কারণ এই সুতোটাকে তুমি যদি একটা রেখা কল্পনা করো, এই রেখার উপরে কিন্তু এরকম ভাবে বল কাজ করে পৃষ্ঠটান, বাইরের দিকেও কিন্তু বল কাজ করে পৃষ্ঠটান, এরকম ভাবে দুদিকে পৃষ্ঠটান। ফলে বাইরের দিকের বল আর ভিতরের দিকের বল তারা পরস্পরকে প্রশমিত করে, আর প্রশমিত করে বলেই কিন্তু এটা যেরকম ভাবে রাখা ছিল এটা সেইভাবেই কিন্তু থাকে। কিন্তু যেই তুমি মাঝখানটাকে ছিদ্র করে দিলে, তখন কিন্তু মাঝখানে কোনো রকম আর স্বর থাকলো না, তার মানে মাঝখানে কোনো পৃষ্ঠটান থাকলো না। যেই পৃষ্ঠটান থাকলো না, দেখো বাইরের দিকে পৃষ্ঠটান রয়েছে, এটা তো একটা টান, একটা বল। এরা কি করবে, চাইবে সবচাইতে দূরে দূরে অবস্থান করতে। ফলে এই জিনিসটা কিন্তু এইরকম একটা বৃত্তে পরিণত হবে, যেহেতু এর বৃত্ত হওয়াটাই হচ্ছে সবচাইতে সহজ একটা অবস্থান। ঠিক একই রকম ভাবে এটার ক্ষেত্রেও তাই। আমি যখন সুতোটাকে এরকম করে রেখেছিলাম, এর এই দিকে এবং এই দিকে দুদিকেই কিন্তু পৃষ্ঠটান কাজ করছিল। এবার যেই আমি যে কোনো একটা দিক ধরো এখানে ছিদ্র করে দিলাম, তখন এদিকের পৃষ্ঠটান গুলো থাকলো না, শুধুমাত্র উপরের দিকের পৃষ্ঠটান। এরা তখন কি করবে, এই সুতোটাকে এদিকে টান টান করে এই রকম অবস্থানে কিন্তু নিয়ে যাবে। এবার উল্টো ভাবে যদি করি, তাহলে নিচের দিকে এটা চলে আসবে পৃষ্ঠটানের কারণে। আমরা আমাদের আরো কয়েকটা উদাহরণ এখানে মনে করতে পারি যে পৃষ্ঠটান কিভাবে প্রভাব বিস্তার করে। তোমরা লক্ষ্য করে দেখেছো, পারদ, যখন পারদ কোনো একটা জায়গায় রাখা হয়, পারদের ছোট 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 ধরো কতগুলো টুকরো রয়েছে, সব টুকরোগুলো কিন্তু একসাথে হয়ে একটা বড় পারদের টুকরোতে মানে ড্রপে পরিণত হবার চেষ্টা করে। কচু পাতার উপরে যে জল যখন পড়ে, দেখবে হয়তো কচু পাতার উপরে অনেকগুলো ড্রপ রয়েছে জলের। এবার তুমি এটাকে একটু নাড়িয়ে দিলে দেখবে সবগুলো ড্রপ একসাথে হয়ে একটা বড় ড্রপে কিন্তু পরিণত হবে। এখানেও কিন্তু পৃষ্ঠটানের কারণ, কেননা এই তরল এরা চায় যে এমন একটা সারফেস এরিয়া লাভ করতে যার ক্ষেত্রে তার সারফেস এনার্জি, পৃষ্ঠ শক্তির মানটা মিনিমাম হবে। সেই কারণে কিন্তু এই ঘটনাগুলো আমরা দেখি। এবার লক্ষ্য করো, পৃষ্ঠটান কি কি বিষয়ে প্রভাবিত হতে পারে, অর্থাৎ
পৃষ্ঠটানের উপরে প্রভাব বিস্তারকারী কি কি ঘটনা বা কি কি শর্ত কাজ করে। আমরা প্রথমেই বলতে পারি পৃষ্ঠটানের ক্ষেত্রে উষ্ণতা, টেম্পারেচারটা কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয়। যত উষ্ণতা বাড়ে তত কিন্তু পৃষ্ঠটান কমতে থাকে তরলের ক্ষেত্রে, এবং একটা বিশেষ উষ্ণতায় বিশেষ তরলের ক্ষেত্রে পৃষ্ঠটান শূন্য হয়ে যায়। ওই যে বিশেষ উষ্ণতা, যে উষ্ণতায় পৃষ্ঠটান শূন্য হয়ে যায়, তাকে আমরা বলে থাকি ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা। এই উষ্ণতায় কিন্তু পৃষ্ঠটান কিন্তু শূন্য, কিন্তু সংকট উষ্ণতায়। তোমরা লক্ষ্য করবে বাড়িতে যখন জামা কাপড় পরিষ্কার করার জন্য মা ডিটারজেন্ট ব্যবহার করেন, সাধারণ জামা কাপড়ে ঠান্ডা জলেই ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় কাচা হয়, কিন্তু যেগুলো একটু বেশি নোংরা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিটারজেন্টটাকে গরম জলে দেওয়া হয়। কারণটা কিন্তু এই পৃষ্ঠটান। জলের মধ্যে ডিটারজেন্ট দিলে পৃষ্ঠটান এমনিতেই কমে যায়, গরম জলের মধ্যে পৃষ্ঠটান দিলে আরো বেশি কমে যায়। ফলে কি হয়, যে নোংরাগুলো কাপড়ের ওই ফাইবারের সঙ্গে লেগে রয়েছে তার ভিতরে জলটা প্রবেশ করার সুযোগ পায়, এবং ওই নোংরা যে ফাইবারের সঙ্গে লেগে রয়েছে সেই নোংরাটা খুব সহজে আমাদের ওই বস্তু থেকে আলাদা হতে পারে। সেই জন্য কিন্তু গরম জল ব্যবহার করা হয়। সেকেন্ড যেটা হচ্ছে তরলে ভাসমান অপদ্রব্য। যদি সাধারণত কোনো তেল বা চর্বি জাতীয় কোনো পদার্থ যদি আমরা তরলের মধ্যে ভাসতে দেখি, তাহলে কিন্তু তরলের পৃষ্ঠটান কিন্তু কমে যায়। সমুদ্রের জলে তেল ফেললে পৃষ্ঠটান যে কমে, তার পিছনে কারণ কিন্তু এইটা। তেল কি করে, পৃষ্ঠটান কমিয়ে দেয়, এবং কমিয়ে দিলে সমুদ্রের জলের ঢেউগুলো কিন্তু কমে যায়। যেখানে তেল পড়লো সেখানকার পৃষ্ঠটান কম, দূরের জায়গার পৃষ্ঠটান বেশি, ফলে ঢেউগুলো কিন্তু সহজেই ওই তেলের জায়গা থেকে অন্যদিকে সরে যায়, ফলে ঢেউগুলো কিন্তু আস্তে আস্তে করে কমে যায় বলে আমাদের মনে হয়। থার্ড যেটা দেখো, তরলে দ্রবীভূত অপদ্রব্য। তরলে দ্রবীভূত অপদ্রব্য অর্থাৎ যারা তরলের মধ্যে গুলে যায়, সেই রকম অপদ্রব্য যদি হয় তাহলে আমরা দু ধরনের ঘটনা দেখব। ধরো যদি অজৈব পদার্থ আমরা এর মধ্যে গোলাই, অজৈব পদার্থ বলতে লবণ, চিনি কিন্তু জৈব পদার্থ, কিন্তু আমরা এক্ষেত্রে চিনিটাকে অজৈব পদার্থ হিসাবে বলছি। তাহলে যখন আমরা তরলের মধ্যে কোনো অজৈব পদার্থ দেব তখন কিন্তু এদের পৃষ্ঠটান বেড়ে যাবে। ঠিক উল্টোভাবে যখন জৈব পদার্থ দেব, জৈব পদার্থ যেমন ডিটারজেন্ট, সাবান ইত্যাদি, তার ক্ষেত্রে কিন্তু পৃষ্ঠটান কমে। এখানে পৃষ্ঠটান কমে, আর এটার ক্ষেত্রে পৃষ্ঠটান বাড়ে। ফোর্থ যে পয়েন্টের উপর পৃষ্ঠটান নির্ভর করে সেটা হচ্ছে কিন্তু কোনো তরল তাকে যদি তড়িদাহিত করা হয়, অর্থাৎ তার মধ্যে যদি তড়িৎ, যে কোনো ধরনের তড়িৎ আধান তার মধ্যে যদি দেওয়া হয়, তড়িদাহিতকরণ, অর্থাৎ যদি কোনো তরলকে বাইরে থেকে ইলেকট্রিক চার্জ দেওয়া হয় তাহলে এর পৃষ্ঠটান কিন্তু কমে যাবে। আগে যা পৃষ্ঠটান ছিল তার পৃষ্ঠটান কিন্তু কমে যাবে। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলোর উপর কিন্তু পৃষ্ঠটান নির্ভর করে।
এবং এইগুলোর উপর পৃষ্ঠটান বিভিন্নভাবে প্রভাবিত হয়। আমরা এখানে যে আলোচনাটা আমাদের এই চ্যাপ্টারে করার দরকার সেই অংশটা আমরা আলোচনা করেছি। আমরা একবার আগে একটু মনে করে নিই কি কি আলোচনা করলাম। প্রথমে পৃষ্ঠটানের কতগুলো দৈনন্দিন জীবনে উদাহরণ দেখলাম। আমরা কয়েকটা পরীক্ষার কথা বললাম, তোমরা বাড়িতে পরীক্ষাগুলো করতে পারো, খুব ইন্টারেস্টিং এবং প্রত্যেকটা পরীক্ষারই সুন্দর ফলাফল পাবে। তারপরে আমরা দেখলাম পৃষ্ঠটান কেন হয়, পৃষ্ঠটানের মাত্রা, পৃষ্ঠটানের একক, এবং তারপরে আমরা দেখলাম পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর করে, মানে পৃষ্ঠটানটা কি কি বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে। আমরা এখানে একটা পৃষ্ঠটানেরই আরেকটা ঘটনার কথা একটুখানি বলে দিই। আমার মনে হয় তোমাদের একটু এই জিনিসটা জানা দরকার। সেটা হচ্ছে ক্যাপিলারিটি বা কৈশিকত্ব। কৈশিকত্ব বা ক্যাপিলারিটি ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু পৃষ্ঠটানের কারণে। লক্ষ্য করে দেখবে, ধরো কোথাও তুমি দাঁড়িয়ে রয়েছো, এবার তোমার কোনো, ধরো মেয়েদের ক্ষেত্রে সুতির কোনো ওড়নার যে প্রান্তটা সেটা নিচে মাটিতে ঠেকে রইল, সেখানে জল ছিল, একটু পরে দেখবে ওই ওড়নাটা বেয়ে বেয়ে জল কিন্তু উপরে উঠে আসে। আমরা বাড়িতে যে কেরোসিনের স্টোভ ব্যবহার করি তার পোলতেগুলো কিন্তু সুতির দড়ির মতো কাপড় দিয়ে। বাড়িতে যে কেরোসিনের ল্যাম্পও ব্যবহার করা হয় তার কিন্তু পোলতে দেওয়া হয় সুতির কাপড় দিয়ে। কি হয়, ওই নিচ থেকে কেরোসিন কিন্তু উপরের দিকে ওঠে। এই নিচ থেকে উপরের দিকে যখন কেরোসিন ওঠে বা জল ওঠে, তার পিছনে কারণ হচ্ছে কৈশিকত্ব বা ক্যাপিলারিটি। আমরা যদি এইরকম চিন্তা করি, ধরো একটা পাত্রের মধ্যে জল আছে, আমি এর মধ্যে একটা সরু পেনের রিফিল, ফাঁকা পেনের রিফিলের কালি ফুরিয়ে গেল, ফাঁকা রিফিল তুমি যদি এই জলের মধ্যে দিয়ে দাও, তাহলে দেখবে এই রিফিলের ভিতরে এই পর্যন্ত এরকম করে জল উঠে যাবে। মানে বাইরে জল যেটা আছে রিফিলের মধ্যে খানিকটা জল কিন্তু উপরে উঠে যাবে। এটার পিছনে কিন্তু কারণ হচ্ছে কৈশিকত্ব বা ক্যাপিলারিটি। এই কারণে তোমরা যখন জীবন বিজ্ঞানে পড়েছো যে উদ্ভিদ মাটির নিচ থেকে যে জলটা শোষণ করে সেই জলটাকে আমরা বলেছি কৈশিক জল বা ক্যাপিলারি ওয়াটার। আসলে ক্যাপিলারি ওয়াটার কিন্তু আলাদা কোনো জল নয়, এটা হচ্ছে উদ্ভিদের যে মূলরোম, সেই মূলরোমগুলি কৈশিকত্বের এই ঘটনাটা কাজে লাগিয়ে মাটির নিচের যে জলগুলো সেই জলগুলোকে শোষণ করে। সেই জন্য আমরা এই জলটাকে বলি কৈশিকত্ব বা ক্যাপিলারিটি। এই সম্পর্কে তোমরা পরবর্তী ক্লাস 11-এ যখন সায়েন্সে যারা যাবে তখন আরো ডিটেলসে আলোচনা হবে। তোমরা চ্যাপ্টারটাকে ভালো করে একবার পড়ে নিও। আমরা এই চ্যাপ্টারের আরো যে অংশগুলো বাকি রয়েছে সেইগুলোকে শেষ করে তারপর পুরো চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে একদিন আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।